আমরা এর আগে ডরম্যান্সি পড়েছি, ডরম্যান্সির ক্যাটাগরি গুলো পড়েছি, তাই না? দুই ধরনের, এক্সোজেনাস এবং এন্ডোজেনাস। সেখানে তাদের নামগুলো আমরা পড়েছি, যে ফিজিওলজিক্যাল ডরম্যান্সি এন্ডোজেনাস এর মধ্যে, মরফোলজিক্যাল এবং কম্বাইন্ড। আর এক্সোজেনাস এর মধ্যে আছে তিনটা, ফিজিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল। ঠিক আছে, এখন দেখি আমরা একটু, যদি সবাই এখনো জয়েন করে নাই। আগামী ক্লাসের ওই সিডের একটা ছিল না, ছবি ছিল, আর ভিতরে মেকানিক্যাল যেসব প্রসেস গুলো ছিল, ওই ছবিটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। মেকানিক্যাল প্রসেস কোথায় ছিল? ওই যে সিডের একটা ছবি দেখেছিলেন স্যার। ওইরকম ছবি তো নাই, দেখি না তো, কই দেখালাম? আছে স্যার। না স্যার, কোনো ছবি দেখার নাই স্যার। কোনো ছবি তো আমি দেখাই নাই। ছবি দেখাবো, ছবি দেখানোর সুযোগ আসে নাই। আচ্ছা, সবাই জয়েন করুক, আমরা ধীরে ধীরে একটু অগ্রসর হই। দেখো, ইম্পর্টেন্স অফ সিড ডরমেন্সি, এটা খুব সহজ। কি জন্য এই সিড ডরমেন্সি গুরুত্বটা কি? স্যার স্ক্রিন জুম করলে ভালো হয়। হ্যাঁ, স্লাইড শো। ওকে, সিড ডরমেন্সি ইজ ইম্পর্টেন্ট ফর প্লান্ট সার্ভাইভাল। প্রথম কথা যে এটি গাছের বেঁচে থাকার জন্য এই সিড ডরমেন্সি খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে? ইট এনশিওরস দ্য সিড উইল জার্মিনেট, এটাই নিশ্চয়তা প্রদান করে। Seed will germinate only under optimal light, temperature and moisture. ঠিক আছে, লাইট, টেম্পারেচার এবং ময়েশ্চার যখন অপটিমাম লেভেলে থাকবে তখন একটি বীজ জার্মিনেট করবে। ফর এক্সাম্পল, সিডস দ্যাট রিকোয়ার লাইট ফর জার্মিনেশন, যদি কোনো বীজের জার্মিনেশন বা অঙ্কুরোদ্গমন করার জন্য আলোর প্রয়োজন পড়ে, মে অ্যাভয়েড জার্মিনেটিং when they are too deep in the soil, যখন মাটির বেশি গভীরে থাকে তখন তারা জার্মিনেট নাও করতে পারে। or under plant shadows, অথবা গাছের ছায়া, that would compete with the seedling, যেটা অন্য কোনো চারার সাথে প্রতিযোগিতা করে, giving it little or no chance to survive, এবং তাকে কোনো প্রকার সুযোগই দেয় না অথবা খুব কম বেঁচে থাকার জন্য। তাহলে এই জার্মিনেশন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে যখন একটি বীজ আলোর দরকার কিন্তু মাটির গভীরতা অথবা ছায় রয়েছে, বড় গাছের ছায়, তখন সে হয়তো জার্মিনেট নাও করতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, অনুরূপ ভাবে টেম্পারেচার, ময়েশ্চার, বিভিন্ন ধরনের এক্সাম্পল দেওয়া যেতে পারে। যে কোনো একটির অভাব হলেই তারা হয়তো জার্মিনেট করে না। তাহলে ওই বীজটা জার্মিনেট করার জন্য ওই জায়গা থেকে মুভ করতে হবে অন্য জায়গায়, এনি মিনস বাই এনি মিনস। তখনই কেবল সে অপটিমাল লাইট, টেম্পারেচার এবং ময়েশ্চার পেলে জার্মিনেট করবে। এই সময়ের মধ্যে তো গাছটাকে বেঁচে থাকতে হবে বা বীজটাকে বেঁচে থাকতে হবে, এর জন্য এই ডরমেন্সি দরকার। ওই সময়ের মধ্যে যদি জার্মিনেট করে তাহলে সেটার মুভ করা সম্ভব হবে না। Number 2, seed dormancy also gives additional times for a dispersal of seed over distance. এখন এই যে এক দেশ থেকে অন্য জায়গায় আমরা বীজ নিয়ে যাই, কিনে নিয়ে যাই, বা একটা এলাকা থেকে অন্য এলাকায় কিছু সময়ের প্রয়োজন হয়। যদি সিড ডরমেন্সি না হতো, ডরমেন্সি না থাকতো, তাহলে এটা আমরা সম্ভব হতো না। যেমন তোমরা জানো, একটি লেটেস্ট খবর, আমাদের বাউ জার্মপ্লাজম সেন্টার আছে, সেখান থেকে 4টি ভ্যারাইটি কিন্তু ডেভেলপ হয়েছে বাংলাদেশে মাত্র কিছুদিন আগেই, সরকার অনুমোদন দিয়েছে। ভ্যারাইটি যে ডেভেলপ করেছে প্রফেসর আব্দুর রহিম স্যার, জার্মপ্লাজমের যে ডিরেক্টর, উনি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময় যেগুলো ভালো জিনিস, ভালো ফ্রুটস, ভালো ক্রপস, এগুলোর বীজ নিয়ে আসেন। বীজ নিয়ে এসে এখানে চাষ করে তারপর রিসার্চ করে নতুন একটি জাতের জন্ম দেওয়ার চেষ্টা করেন। এরপরে সেটা ফিল্ড লেভেলে যায়, ফিল্ড ট্রায়ালে যায়, যখন বাংলাদেশে অ্যাডাপ্টিভ হয়, তার বীজ পরবর্তী সময় ব্যবহার করা যায়, সেটা তখন বাংলাদেশ সরকারকে উনি দিয়ে দেন। তারপরে সরকার সেটা আবার ট্রায়াল দেয়, ট্রায়াল দেওয়ার পর যখন দেখে যে এই লেখাটা ঠিক আছে অথবা বীজের যে প্রোটোকল দেওয়া আছে সেটা ঠিক আছে, তখন ওনারা ভ্যারাইটি ডেভেলপ করে অনুমোদন দেন। তাহলে এখানে কিন্তু ডরমেন্সি একটা ইম্পর্টেন্ট বিষয়, যে এক দেশ থেকে অন্য দেশ নিয়ে আসা, এক এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যাওয়া। যেমন চিটাগাং থেকে আমরা কোনো ধান বীজ নিয়ে আসবো, অথবা গমের বীজ নিয়ে আসবো, অথবা কোনো ফলের বীজ নিয়ে আসবো, সে যদি আনতে আনতে রাস্তায় জার্মিনেট করে তাহলে তো নিয়ে আসা সম্ভব নয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। Number 3, dormancy helps the seed to avoid
unfavorable environmental conditions such as drought that would eliminate the population if all the seeds germinated at once time. তাহলে কি হলো যে unfavorable environmental condition যখন থাকে এই ডরমেন্সি অ্যাডাপ্ট করলে সেটা অ্যাভয়েড করা সম্ভব। যদি এরকম হয় যে ড্রাউট মানে শুকনা জায়গায় সবগুলো বীজ যদি জার্মিনেট একসাথে করে তাহলে সেখানে পর্যাপ্ত পরিমাণে সে ফেভারেবল কন্ডিশন পাবে না, তখন কি সবাই মারা যেতে পারে, এলিমিনেট হয়ে যেতে পারে পপুলেশন। অথবা 100টা সিড জার্মিনেট করছে, দেখা গেল যে 10টা বেশি আছে আর 90টাই নাই, এরকম ঘটনা ঘটতে পারে। এই ডরমেন্ট থাকলে পারে কোন সময় ড্রাউট কন্ডিশন সেটা ওভারকাম করে যখন ফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশন আসবে তখন আমরা বীজগুলো বপন করতে পারবো, সেটা আমাদেরকে এই জার্মিনেশনে হেল্প করবে, সিড জার্মিনেশন। ওকে, বোঝা গেল কিনা এই তিনটা পয়েন্ট? সহজ। প্লান্ট সার্ভাইভালের জন্য খুবই ইম্পর্টেন্ট, এডিশনাল টাইম ফর ডিসপার্সাল টু অ্যাভয়েড আনফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশন। এবার আসা যাক আমরা কজেস অফ ডরমেন্সি। এর আগে তো আমরা দেখেছি যে ডরমেন্সি কোন পার্টের জন্য শুরু হয় সেটার নাম, কিন্তু এখন ওই পার্টগুলো কিভাবে কাজ করে আমরা একটু দেখি। এটা বিস্তারিত মেকানিজম নাই, কিন্তু যতটুকু পারা যায় একদম এলিমেন্টারি হিসেবে যতটুকু না বললেই নয় ততটুকু এখানে আছে। Dormancy in seeds may be due to any single or a combination of more than one of the following causes. আমরা কতগুলো কারণ দেখব, তার যে কোনো একটি অথবা সবগুলো মিলে এই ডরমেন্সি হতে পারে। As for example, তোমরা এটা শুনেছো, seed coats being impermeable to water। এখন বীজের যে সিড কোটটা আছে সেটা যদি ইমপারমিয়েবল হয়। Some seeds have a seed coat which is impermeable to water। কতগুলো বীজ আছে যাদের এই যে সিড কোট বা বীজের ত্বক আছে সেটা পানির জন্য পারমিয়েবল নয়। Such seeds, এই ধরনের বীজগুলো even when fully matured and placed in favorable conditions fail to germinate। এদেরকে পরিপূর্ণ ম্যাচিউর হলেও যদি পরিপূর্ণ ফেভারেবল কন্ডিশনে দেওয়া হয় তারপরে তারা জার্মিনেট করে না। বিকজ কেন? failure of water to penetrate in the hard seed coats। এই যে সিড কোট শক্ত থাকে সেখানে তারা যেতে পারে না। এর ফলে কি হয়? These seeds become permeable, these seeds fail to germinate। এটা জার্মিনেট করতে পারে না। এখন এই জার্মিনেশন যদি আমরা ব্রেকডাউন করতে চাই কি করতে হয় দেখো, these seeds become permeable তখনই হবে if they are treated with H2SO4 sulfuric acid or dipped in boiling water for few seconds, as for example cotton। এখন এই সমস্ত সিড গুলো যদি সালফিউরিক অ্যাসিড দ্বারা ট্রিট করা যায় অথবা বয়লিং ওয়াটারের মধ্যে একটু চুবিয়ে রাখা যায় তাহলে সিড গুলো পারমিয়েবল হয়, তখন আবার সে জার্মিনেশন শুরু করে। এটাকে আমরা বলি কজেস। আবার এই যে নিচের এই অংশটুকু কিভাবে ব্রেকডাউন করলাম এটা, তারপর আরো মেকানিজম আছে সেটা আমরা দেখব। তাহলে সিড কোটস বিং ইমপারমিয়েবল টু ওয়াটার, তাই মনে রাখো যে এই সিড কোট যেটা হয় সেটা তার ভিতরে বীজের ভিতরে পানি যেতে দেয় না, এর ফলে কি হয় না? জার্মিনেশন হয় না। এটা সোজা কথা বলে দিলাম, আসলে অনেকগুলো মেকানিজম আছে, আমরা দুই একটা একটু দেখবো পরে। হার্ড সিড কোট একই কথা। The seeds of mustard, amaranth, etc. contain a hard and strong seed coat, খুবই শক্ত, which prevents any appreciable expansion of the embryo। embryo জার্মিনেট করতে চাইলেও যখন এটা ফুলে পেঁপে জার্মিনেট করতে চায় তখন এই সিড কোট গুলো রাপচার হয়, সেটাকে আমরা জার্মিনেশন বলি। কিন্তু হার্ড সিড কোট এতই শক্ত থাকে যে সেই অ্যাপ্রিসিয়েবল এক্সপানশন গুলো হতে দেয় না। Thus, if the seed coat fails to burst the embryo, if the seed coats fail to burst, the embryo will remain dormant। and এই সিড কোট যদি ব্রাস্ট হতে ফেল করে বা ব্যর্থ হয়, ঠিক আছে, তাহলে এমব্রায়ো যেটা ভ্রূণ যেটা আছে এটা সুপ্ত অবস্থা থাকে। Even after providing all the favorable conditions for germination, যদিও জার্মিনেশনের জন্য সমস্ত ফেভারেবল কন্ডিশন দেওয়া আছে। তাহলে সিড কোট দিয়ে কিন্তু দুইটা কজেস, একটা হলো ইমপারমিয়েবল আর একটা হলো হার্ড। নাম্বার 3, সিড কোটস বিং impermeable to oxygen, impermeable to water, hard seed coat impermeable to oxygen। The seed coats are impermeable to oxygen, oxygen ও তারা প্রবেশ করতে দেয় না বা অবৈধ। and if the seed coats do not rupture, the seed fails to sprout। এখন সিড কোট যদি রাপচার না হয়, অক্সিজেনে তো যেতে পারছে না, তাহলে অন্যান্য প্রক্রিয়া সংঘটিত হবে না, রাপচার হতে পারবে না, সেক্ষেত্রে সিড ফেলস টু স্প্রাউট, মানে জার্মিনেশন হবে না, বের আসতে পারবে না।
রুডিমেন্টারি এমব্রায়ো অফ দ্য সিডস। রুডিমেন্টারি বলতে কি? রুডিমেন্টারি বলতে একবারে কচি, ভ্রূণটা যদি খুব কচি হয় আরো কাজ দরকার, অথবা ইমপারফেক্টলি ডেভেলপ থাকে। The seeds which are apparently ripened contain a rudimentary or imperfectly developed embryo. কতগুলো বীজ আছে যেগুলো পরিপক্ক হয় নাই এখনো, অ্যাপারেন্টলি রাইপেন্ড অথবা পাকে নাই, তাদের ভিতরে একদম কচি অথবা ইমপারফেক্টলি ডেভেলপ মানে পরিপূর্ণভাবে ডেভেলপ না এরকম এমব্রায়ো থাকে। The germination of the such seeds necessarily gets delayed. প্রাকৃতিকভাবে এটা তখন ডিলে হয় জার্মিনেশন করতে, until the embryo develops properly, যতক্ষণ পর্যন্ত এমব্রায়ো প্রপারলি ডেভেলপ করে। কারণ ওই সিড গুলো যখন ডরম্যান্ট কন্ডিশনে থাকে তখন এমব্রায়ো ডেভেলপের প্রক্রিয়াগুলো ঘটতে থাকে, এজন্য দেরি হয়। এটাকে আমরা বলি রুডিমেন্টারি এমব্রায়ো অফ সিডস। আর একটা হলো ডরম্যান্ট এমব্রায়ো। এমব্রায়োটাই ডরম্যান্ট। কিরকম? The seeds of an apple, peas, pinus, etc. do not germinate. এই যে ক্রপগুলোর নাম বললাম অথবা গাছগুলোর নাম বললাম, সেগুলো জার্মিনেট করে না তাদের বীজ। কেন? ইভেন থো দ্য এমব্রায়োস আর কমপ্লিটলি ডেভেলপড, যদিও তাদের এমব্রায়োটা কিন্তু কমপ্লিটলি ডেভেলপ হয়েছে, and all the favorable conditions for germination are provided. কমপ্লিটলি ডেভেলপড এমব্রায়ো, ফেভারেবল কন্ডিশন আছে, তারপরেও জার্মিনেট করে না। কারণ এই সমস্ত বীজের মধ্যে কি ঘটে? ইন সাচ সিডস ফিজিওলজিক্যাল চেঞ্জেস কল্ড আফটার রাইপেনিং, পরবর্তী পরিপক্কতা, যেটা টেক প্লেস ডিউরিং দ্য পিরিয়ড অফ ডরমেন্সি। কারণ তাদের মধ্যে ডরমেন্সির সময় কিছু ফিজিওলজিক্যাল পরিবর্তন ঘটে, হুইচ এনাবলস দ্য সিডস ফর জার্মিনেশন। এই যে পরিবর্তন ঘটলো, এগুলোই এই বীজকে জার্মিনেশনের জন্য সহায়তা করে। এন্ড ডরমেন্ট পিরিয়ডে তার ডরমেন্টই থাকার কথা, কিন্তু একবারে ডরমেন্ট না থেকে সিডটা ডরমেন্ট ঠিকই থাকে, জার্মিনেশন হয় না, কিন্তু তার ফিজিওলজিক্যাল পরিবর্তন হয়। এই যে ফিজিওলজিক্যাল পরিবর্তন হয়, যেটাকে আফটার রাইপেনিং বলি, এই প্রক্রিয়াটাই তাকে জার্মিনেশনের দিকে নিয়ে যায়, এর জন্য তার একটু সময় লাগে, এমব্রায়োটা ডরমেন্ট থাকে। আরো কি হতে পারে? synthesis and accumulation of germination inhibitors in the seeds. এখন বীজের ভিতরে যদি সিনথেসিস এন্ড অ্যাকুমুলেশন মানে তৈরি হয় এবং জমা থাকে, জার্মিনেশন ইনহিবিটরস, ওই সমস্ত কেমিক্যাল গুলো যেগুলো কি হয় জার্মিনেশনকে বাধা প্রদান করে। আমরা দেখি প্ল্যান্ট অর্গানস, গাছের যে বিভিন্ন অর্গান আছে, সিনথেসাইজ সাম কেমিক্যাল কম্পাউন্ডস, অবশ্যই কেমিক্যাল কম্পাউন্ড সিনথেসাইজ করলে তাদের ভিতরে এটা অ্যাকুমুলেট হবে, হুইচ আর অ্যাকুমুলেট ইন দ্য সিডস এট ম্যাচুরিটি, তখন এটা পরিপক্কতা আসে। অ্যাজ ফর এক্সাম্পল অ্যাবসিসিক অ্যাসিড, and these chemicals inhibit the germination of their seeds. তার মানে গাছের বিভিন্ন অঙ্গ তা যদি কিছু কেমিক্যাল সিনথেসিস করে এবং অ্যাকুমুলেট করে এট ম্যাচুরিটি টাইম পর্যন্ত অথবা ম্যাচুরিটির সময়, এই কেমিক্যাল গুলো এটাকে জার্মিনেশন হতে বাধা প্রদান করে। তাহলে আমরা কি কি কারণ দেখলাম? কজেস অফ ডরমেন্সি, প্রথমে সিডস কোটস বিং ইমপারমিয়েবল টু ওয়াটার, hard seed coats being impermeable to oxygen, rudimentary embryo of seeds এবং dormant embryo, আর হলো synthesis and accumulation of germination inhibitors in the seeds। এটা আমরা মোটামুটি দেখলাম যে এই সমস্ত কারণে কি ঘটে, জার্মিনেশন হয় না। আচ্ছা, এবার আসলে means of methods of breaking seed dormancy। Various methods, simple and widely used methods are সিম্পল মানে কতগুলো সহজ এবং বেশি ব্যবহার করা হয়, সিড সায়েন্টিস্টরা যেগুলো সহজ করে দিয়েছে। আমরা দেখি স্ক্যারিফিকেশন। স্ক্যারিফিকেশন মানে কি জানো? তাসফিয়া মাহমুদ, তন্দ্রা, লিয়া, জানো নাকি? স্যার আগে স্লাইডটা আরেকবার দেখান। এনি কোশ্চেন? মেথডস থেকে আরেকবার বলেন স্যার। মেথডস থেকে মেথডস মানে মেথডস তো বলতেছি, মেথডস তো এটাই স্ক্যারিফিকেশন। রুডিমেন্টারি এটা একটু বলবেন স্যার। কোনটা স্যার? রুডিমেন্টারি এমব্রায়ো অফ সিড। রুডিমেন্টারি মানে একবারে কচি, মানে ভ্রূণটাও এখনো পরিপূর্ণ হয় নাই। এমব্রায়ো মানে ভ্রূণ, রুডিমেন্টারি মানে কি রুট, মূলত একদম কচি থাকে। The seeds which are apparently ripened contain a rudimentary or imperfectly developed embryo. এমব্রায়ো যখন খুবই কচি অবস্থাতে মানে এমব্রায়োটা পরিপূর্ণভাবে ডেভেলপ করে নাই, ওই অংশটাকে আমরা রুডিমেন্টারি বলছি, একদম বিগিনিং টাইম। ঠিক আছে?
তাহলে Dormant যদি ডেভেলপ না করে তাহলে তো ফেভারেবল কন্ডিশন দিলে জার্মিনেট করবে না, সেই সমস্ত কাজগুলো ডেভেলপ করার জন্য কিছু সময় নেবে। জি স্যার, এটা বোঝা গেল কিনা? স্যার এটা বুঝছি, কিন্তু স্যার 5 নাম্বার ডরমেন্ট এমব্রায়ো এটা ভালো বুঝতে পারিনি। ডরমেন্ট ভালো বুঝতে পারো নাই? না স্যার। ডরমেন্ট এমব্রায়ো বলতে এমব্রায়োর ভিতরেই কিছু ফিজিওলজিক্যাল পরিবর্তন করতে থাকে, যেগুলো কিছু সময় নেয়। বোঝা গেল কিনা? আর স্যার রুডিমেন্টারি আর এইটার মধ্যে পার্থক্য কি তাহলে? রুডিমেন্টারি আর এই যে ডরমেন্ট এমব্রায়ো খুব একটা বেশি পার্থক্য নাই, কারণ ওই রুডিমেন্টারি যেটা সেটা হচ্ছে যে ডেভেলপ করে না এমব্রায়ো, আর ডরমেন্ট এমব্রায়ো মানে এমব্রায়োটা ডেভেলপ করেছে। দেখো এখানে লেখা আছে the germinate the seeds of an apple, peas, spinach do not germinate করে না, even though the embryos are completely developed. আর রুডিমেন্টারি ভিতরে কমপ্লিটলি কিন্তু ডেভেলপ নয়। স্যার তার মানে এই এমব্রায়োর মধ্যে বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল প্রসেসটা তখনও চলতে থাকে এই ডরমেন্ট এমব্রায়োর ক্ষেত্রে। যখন চলতে থাকে তখন আর জার্মিনেশন করে না, সময় নেয়। স্যার কেমিক্যাল প্রসেস বা এনজাইমেটিক প্রসেসটাও কি এর মধ্যে অন্তর্ভুক্ত হবে? আই ডোন্ট নো, আমি জানি না কেমিক্যাল প্রসেস আছে কিনা। ওকে স্যার। কেমিক্যাল প্রসেস 6 নাম্বার দেখো কি বলেছে এখানে, প্লান্ট অর্গানস, গাছের বিভিন্ন অংশ, synthesize some chemical compounds which are accumulated in the seeds as maturity. এই যে সিনথেসিস হলো এটা কি বীজের মধ্যে ঘটেছে? ঘটে নাই, অথবা ঘটেছে ক্লিয়ার নয়। গাছের অর্গান, সিডে তো গাছের একটা অর্গান, তাই না? এখন বীজের মধ্যে যে খাবারগুলো আসে কোথা থেকে আসে? পাতায় সালোক সংশ্লেষণ হয়, সেটা ট্রান্সলোকেশনের মাধ্যমে গাছের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে। ওখানে যদি কোনো প্রকার কেমিক্যাল সিনথেসিস হয় তাহলে তো কেমিক্যালটাও ছড়িয়ে পড়বে, এবং বিভিন্ন স্টোর যে সমস্ত জায়গায় খাবারগুলো স্টোর হয় সেই জায়গাগুলো কেমিক্যালটাও অ্যাকুমুলেটেড হবে। এখন ওই কেমিক্যালগুলো যখন সিডের মধ্যে অ্যাকুমুলেটেড হয় ম্যাচুরিটির সময়, অ্যাজ ফর এক্সাম্পল অ্যাবসিসিক সিড, তখন তাকে জার্মিনেট হতে দেয় না, জার্মিনেশন হতে বাধা প্রদান করে। বোঝা গেছে কিনা? ওকে স্যার। এখন মেথডস গুলো দেখি আমরা। স্ক্যারিফিকেশন মানে কি? স্যার আঁচড়ানো অথবা ভেঙে যাওয়া এরকম। স্ক্যারিফিকেশন মানে ঘষাঘষি নাকি? জি স্যার। Any treatment that's known as physical or chemical that weakens the seed coat is known as scarification. তুমি ফিজিক্যাল ট্রিটমেন্ট দাও অথবা কেমিক্যাল ট্রিটমেন্ট দাও, যদি বীজের সিড কোট বা বীজের ত্বককে যদি নরম করে ফেলে, এই ধরনের যে কোনো ট্রিটমেন্ট দিলেই সেটাকে আমরা বলি স্ক্যারিফিকেশন। Scarification method is applied when a dormancy is imposed by a hard seed coat. কখন এই স্ক্যারিফিকেশন মেথড করা হয়? যখন ডরমেন্সিটা সিড কোটের মাধ্যমে আসে। As for example, in legumes, Cazanas kazan sikfi. একটা সায়েন্টিফিক নাম বললাম, Cazanas kazan মানে কি? কোন ক্রপটাকে বোঝানো হয়েছে লেগুমিনাস? বলো তানভীর। স্যার সিম জাতীয় বীজ। সিম জাতীয় নাকি বললে হবে না তো, তুমি জানলে বলতে হবে জানি, আর না জানলে বলতে হবে জানি না। দেখো ইন্টারনেট সার্চ করো স্যার অরহরের আরহর কলাই। স্যার দেখো এই যে স্ক্যারিফিকেশন, in this method there are various way to break hard seed coat. Hard seed coat breakdown আবার কতগুলো পদ্ধতি আছে। স্ক্যারিফিকেশনের ভিতরে কতগুলো পদ্ধতি আছে, যেমন seeds are either wrapped on a sandpaper manually. Sandpaper মানে কি? শিরিষ কাগজের বাংলা কি বা ইংলিশ কি? ইংলিশ তো জানি না স্যার, বাংলা সিরিজ কাগজে পড়ে আসছি, ইংলিশ জানি না স্যার। হ্যাঁ, মানে বীজ নিয়েছে যদি সিরিজ কাগজের উপর একটু ঘষা দাও, at the time of wrapping, এটাকে রাব বলা হয়, মানে এদিক সেদিক করা। Care should be taken that not to damage the axis of the seed. Seed কিন্তু সিডের যে এক্সিস আছে, অ্যাক্সিস মানে প্রত্যেকটা সিডের মাঝখানে দেখবা যে একটু অ্যাক্সিস বিদ্যমান, একটা লাইন বিদ্যমান, যেমন গমের ক্ষেত্রে স্পষ্ট। এটা যেন ভেঙে না যায়, যেমন গ্রিন চিকপি অথবা খাইর প্লান্ট সিড,
খয়ের প্লান্ট সিড খয়ের। তাহলে সিরিজ কাগজের উপর যদি একটা সিড হার্ড সিড কোড আছে, তুমি যদি সিরিজ কাগজের উপর ডলা দাও দেখবে যে সিডটা একটু গছা খেলে কিন্তু দুর্বল হয়ে যাবে সিডের উপরে, তাহলে সেখান দিয়ে সে অক্সিজেন অথবা পানি আপটেক করতে পারবে এবং অন্যান্য কাজগুলো সম্পাদন হবে। When seed coat is too hard, when seed coat is too hard, when seed coat is too hard by woodinessa, মানে কাঠের যেগুলো আছে woodinessa, কাস্টল বৃক্ষ অথবা কাস্টল টাইপের যেগুলো আছে সেগুলো যখন খুবই শক্ত, that seed coat has to be removing completely by breaking it, তখন এই সিড কোটটাকে ভেঙে দিতে হবে, যেমন ইন্ডিয়ান টিকুড সিড অথবা রাবার সিড। দেখো হার্ড সিড কোট যখন ফসলের মধ্যে থাকবে স্যান্ড রাবারের উপর তুমি যদি একটু রাব করো স্যান্ড পেপারের উপর, কিন্তু দেখা গেল যে সিড কোট আরো বেশি শক্ত, বিশেষ করে কাস্টল যেগুলো আছে কাস্টল ক্রপস। স্যার আমের বীজ আছে। হ্যাঁ, আমের বীজ নরমালি জার্মিনেট করে, অসুবিধা নেই। যেগুলো খুব জার্মিনেশন করতেছে না, মানে কোন জায়গায় তুমি অ্যাপ্লাই করবে সেটা আবার জানতে হবে। যেমন ইন্ডিয়ান টি কোড সহজে জার্মিনেট করে না, তখন ওই যে সিড কোড যেটা সেটা সরাই দিতে হবে। নাম্বার 3, সোকিং হার্ড সিড কোড ইন concentrated or diluted solution of sulfuric acid for 1 to 60 minutes, ঠিক আছে। অথবা এই হার্ড সিড কোড যদি সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে, ওই যে শুরুতে একবার বলেছিলাম সালফিউরিক অ্যাসিডের ট্রিটমেন্ট দিতে হবে 1 থেকে 60 মিনিট। It removes seed coat impermeability, as for example cotton seed, Indian tea food seeds, etc. etc. বোঝা গেল কিনা? 3টা মেথড, স্ক্যারিফিকেশন, ফিজিক্যাল অথবা কেমিক্যাল ট্রিটমেন্ট, যেগুলোতে সিড ডরমেন্সি ইম্পোজড বাই হার্ড সিড কোট, সেখানে এই সিড কোট উইকেন করে দিতে হবে, মানে দুর্বল করে দিতে হবে। এখানে কতগুলো পদ্ধতি আছে, যেমন সিড কোট রাবড অন এ স্যান্ড পেপার, সিরিজ কাগজের উপর যদি সিড কোট তুমি ঘষা দিতে পারো, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে বীজ যেন মেইন বীজ যেন নষ্ট না হয়। নাম্বার 2, সিড কোট যদি আরো বেশি শক্ত হয়, যেমন আমরা বৃক্ষ জাতীয় যেগুলো আছে তাদের বীজ অথবা রাবার, সেক্ষেত্রে এই সিড কোটটাকে কমপ্লিটলি সরাই দিতে হবে, কমপ্লিটলি রিমুভ। 3, soaking hard seed coat in concentrated or diluted solution of sulfuric acid, অথবা সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি 1 থেকে 60 মিনিট এই সিড গুলোকে কি করা যায়, সোকিং করা যায়। সোকিং মানে কি ভেজানো। কে বলতে পারে? সাদিয়া, মেয়েরা কোনো কথা বলছো না। ভেজানো স্যার। ভিজানো, ভিজিয়ে রাখতে হবে। তাহলে স্ক্যারিফিকেশনের মেথড আমরা বুঝতে পারলাম কিনা, কিভাবে স্ক্যারিফিকেশনের মেথডের মাধ্যমে আমরা সিড ডরমেন্সি ব্রেকডাউন করতে পারি। স্যার সালফিউরিক অ্যাসিডের যেটা আছে এটা কি স্যার খুব হালকা দিতে হবে না? In concentrated or diluted solution of sulfuric acid depends on কোন ধরনের সিড কোড তুমি ব্যবহার করছো, ঠিক আছে। যদি এরকম হয় যে কটন সিড, এটা তো বড় বড় সিড নাকি না ছোট সিড? জি স্যার। কটন সিড কি বড় বড় না ছোট ছোট? তুলা ছোট ছোট স্যার। ছোট ছোট। তাহলে এই জায়গায় যদি তুমি কম বেশি কনসেন্ট্রেট দাও, তাহলে অনেক সময় এটা কি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাহলে ডাইলুট দিতে হবে, ঠিক আছে। যেগুলো বড় বীজ সেখানে কনসেন্ট্রেট, যেগুলো ছোট বীজ সেখানে ডাইলুট। ওকে, নীরব। নাম্বার 2, টেম্পারেচার। দেখো এখানে কি হয়, when the dormancy is due to embryo factor, এমব্রায়োর মাধ্যমে আমরা তো জানি নাকি, when the dormancy is due to embryo factor, embryoর কোনো কারণে যদি এটা হয়, then the seed should be incubating. ইনকিউবেট করতে হয় ক্লোজ চেম্বারে রাখা। ইনকিউবেশন তোমরা নাম শুনেছো নাকি? ইনকিউবেশন জি স্যার, এই মুরগির ডিম স্যার মা ছাড়া ফুটানো হয়। মুরগির ডিম ইয়ে করে, ঠিক ওইরকম ভাবেই বীজগুলোকে ইনকিউবেশন করতে হবে at low temperature 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস ওভার এ সাবস্ট্রাটাম। সাবস্ট্রাটাম মানে কোন একটা মিডিয়ার উপর ফর 3 to 10 days, 3 থেকে 10 দিন। দেন প্লেসিং ইট এট অপটিমাম টেম্পারেচার রিকোয়ার্ড ফর জার্মিনেশন। প্রথমে তাকে লো টেম্পারেচারে কোন একটা মিডিয়ার উপর রেখে দিতে হবে। মিডিয়া বলতে যে কোনো একটা সাবস্ট্রাটাম তুমি ব্যবহার করো যাতে নষ্ট না হয়ে যায়, ঠিক আছে। সাবস্ট্রাটাম ফর 3 থেকে 10 দিন। এরপরে হঠাৎ করে তাকে জার্মিনেশনের জন্য টেম্পারেচার, সেই টেম্পারেচারে রাখতে হবে, তাহলে সেটা জার্মিনেট করবে।
আর যেমন এটা কি মাস্টার্ড। ফ্রিজে রাখলেও হবে? হ্যাঁ, বুঝে নাই। ফ্রিজে রাখলেও হবে? কথাগুলো শোনা যাচ্ছে না, একটু লাউড বলো, লাউড। স্যার রেফ্রিজারেটর ফ্রিজে রাখলেও হবে নাকি জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, ইনকিউবেশন তো ফ্রিজ দিয়েই করে নাকি? এই যে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, তুমি এই টেম্পারেচার কমে দেওয়া মানে তো ফ্রিজ করা নাকি? তোমরা কি জানো আমরা যে নরমাল ফ্রিজ গুলো ব্যবহার করি খাবারের জন্য, বাসার জন্য, সেগুলোর টেম্পারেচার কত থেকে কত ডিগ্রি হতে পারে? জানা আছে কিনা তোমাদের? না স্যার। তোমরা এটা সবাই যার যার বাসায় যে ফ্রিজ আছে চেক করবা, যেখানে টেম্পারেচার কত থেকে কতটুকু মেইনটেইন করা যায়, ফ্রিজের জন্য কত, নরমালের জন্য কত। ঠিক আছে? স্যার 3 থেকে 5 ডিগ্রি থাকে নরমালি। নরমালি 3 থেকে 5 ডিগ্রি থাকে। উইন্টারে তো 5 রাখা হয় মেবি, উইন্টারে। হ্যাঁ স্যার। উইন্টারে 5 রাখা হয়। ডিপ ফ্রিজিং এ তো স্যার -10 ডিগ্রি পর্যন্ত যায়। -10 না, -7। তবে এখন অনেক প্রযুক্তি ডেভেলপ করেছে, 10 হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে কোল্ডেস্ট যেটা ওয়ালটন অন্যান্যরা ব্যবহার করে, ওয়ালটন তারপরে এলজি, এরা সব 7 পর্যন্ত কোল্ডেস্ট। ঠিক আছে? প্রশ্নের উত্তর পাওয়া গেছে কিনা? Number 2, some seeds required a brief period of incubation, অল্প সময়ের জন্য দরকার হয়, from a few hours to 5 days, কয়েক ঘন্টা থেকে 5 দিন, at 40 থেকে 50 degree Celsius, before germinating at required temperature. In this method, care should be taken that a moisture content of the seed is not more than 50%. As for example, rice. কিছু কিছু বীজের ক্ষেত্রে এই যে 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস জার্মিনেশনের পূর্বে তার একটা অল্প সময়ের মধ্যে প্রয়োজন পড়ে। যেমন যে রাইস গুলো, প্যাডি, ওরাইজা সাটিভা, রাইসের সিড গুলো জার্মিনেট করবে না সেগুলো, কিন্তু খেয়াল রাখতে হবে যেন অবশ্যই ওই সমস্ত সিডের ইনকিউবেশনে দেওয়ার পূর্বে সিডের ময়েশ্চার কন্টেন্ট যেন 15% এর বেশি না হয়। 15% এর বেশি হলে সেটা শুকাবে, শুকানোর কাজ করতে আরো বেশি সময় লাগবে, তখন জার্মিনেট করবে। Number 3, hot water treatment is also an effective method of breaking hard seed in legumes. Hot water treatment, গরম পানি দিতে হবে। লিগুমস মানে কি? ডাল জাতীয় ফসল লাগে, লিগুম ক্রপস। In this method, the seeds are soaked in water at 80 degrees Celsius temperature for 1 to 5 minutes before putting for germination. মানে লিগুম ক্রপের যে বীজগুলো আছে অথবা ডাল জাতীয় যে ফসলগুলো আছে তাদের বীজগুলো যদি জার্মিনেশনের প্রবলেম ঘটে, সেক্ষেত্রে তাদের নিয়ে এসে কি করতে হবে? 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 1 থেকে 5 মিনিট রাখতে হবে, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ সিড। 1 থেকে 5 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিটও হতে পারে। জার্মিনেশন করার পূর্বে যদি এই টেম্পারেচারে রাখা যায় তাহলে তারা জার্মিনেট করবে। মানে মূল কথা হলো সিড ডরমেন্সিটা ব্রেকিং ডাউন হবে। এখানে 3টা জিনিস দেখলাম, যখন এমব্রা ফ্যাক্টরের কারণে হয়, আর কতগুলো রাইস সিড আছে যাদের টেম্পারেচারের অল্প সময়ের মধ্যে প্রয়োজন হয়, আর হলো লেগুম ক্রপের জন্য কি ধরনের টেম্পারেচার দিতে হয়। এবার আসলে লাইট ট্রিটমেন্ট। Some seeds do not germinate in dark. কতগুলো সিড আছে যেগুলো অন্ধকারে জার্মিনেট করে না। Thus, it provides continuous or periodic exposure applied. যদি তাদেরকে আলো দাও কন্টিনিউয়াস অথবা কিছু সময়ের জন্য, is essential. যেমন লেটুস required red light 660 ন্যানোমিটার, অথবা হোয়াইট লাইট essential for germination to occur, অথবা সাদা লাগিয়েও যদি একটু বেশি সময়গুলো রাখা যায়। লাইট ট্রিটমেন্ট মানে হলো, এখানে তো একটা বললাম যে যারা অন্ধকারে জার্মিনেট করতে পারে না তাদেরকে লাইট ট্রিটমেন্ট দিলাম, কিন্তু যারা আলোতে জার্মিনেট করতে পারে না তাদেরকে কিন্তু ডার্ক ট্রিটমেন্ট করতে হবে, অন্ধকারে রাখতে হবে। বোঝা গেল কিনা? ট্রিটমেন্টস উইথ গ্রোথ রেগুলেটরস এন্ড আদার কেমিক্যালস। এখন তার পূর্বে আমি তোমাদেরকে একটা জিনিস দিয়ে রাখি, এটা তোমরা একটু ক্লিয়ার করে দাও। যারা যারা আসো অ্যাটেন্ডেন্স এইটা ওপেন করে সাকিব হুসাইন, তুমি তো আইডি লিখছো ইনবক্সে,
আর এ লেখার দরকার নাই, তুমি এই সেকশন আমি এমনি বুঝতে পারবো। এই যে এটা দিয়েছি, এখানে ওপেন করো, ওপেন করে শুধুমাত্র আইডি লিখবা। এ সেকশন হাইফেন রিয়াক্ট কমা নাম ধাম কিছুই লেখার দরকার নাই। স্যার হ্যাঁ, স্যার ডার্ক ট্রিটমেন্ট কখন দেব আরেকবার? ডার্ক ট্রিটমেন্ট বলতে এটা আসলে কিছুই না, আমি তোমাকে দেখি আবার দেখাচ্ছি। এই যে লাইট ট্রিটমেন্ট আমরা দেখলাম যে সিড গুলো যদি আলোর অনুপস্থিতি জার্মিনেশন করতে না পারে তাহলে আলো দিতে হবে কন্টিনিউয়াস একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। সিমিলারলি যেগুলো আলোর উপস্থিতি পেলে জার্মিনেশন করতে পারে না, আসলে এরকম নাই। এটা আমি তোমাদেরকে বোঝার জন্য বলেছি যে আসলে গ্রোথ এলিমেন্ট বা জার্মিনেশন করার জন্য লাইট প্রয়োজন, লাইট যে প্রয়োজন নাই এরকম নয়। সেক্ষেত্রে জার্মিনেশনের কোনো প্রশ্নই আসে না। অন্ধকারে তো জার্মিনেট করবে না, বলে দিলাম। সাম সিডস ডু নট জার্মিনেট ইন ডার্ক, একটু অন্ধকার থাকলে জার্মিনেট করে না, তখন তাদেরকে লাইটে দিতে হবে। আবার একবারে করে না তা না, কিন্তু আদার কন্ডিশনস ফেভারেবল থাকে এবং ওই সমস্ত জায়গায় আলো একটু কম প্রয়োজন হলে থাকলে কোনো অসুবিধা নেই। এই জন্য কথাটা বোঝার জন্য বলেছি যে যে সমস্ত সিড গুলো অন্ধকারে জার্মিনেট করে না তাদেরকে লাইট দিতে হবে, কিন্তু সিমিলারলি যদি বেশি আলো পেয়ে যায় সেখানে যদি জার্মিনেট না করে তাহলে একটু হালকা শ্যাডোতে রাখতে হবে, এইটু, আর কিছু না। অ্যাজ ফর এক্সাম্পল বলতে পারি আমরা যেটা নর্মালি ফিল্ডে প্র্যাকটিস করি, যেমন রাইসের সিড জার্মিনেট কখন করে? যখন আমরা এক বস্তার মধ্যে ধানের বীজ নিয়ে সেখানে খড়টার উপরে বিছাই দিয়ে পানি ছিটে দিই, অথবা পানির মধ্যে ডুবায় রাখি 1 থেকে 2 দিন, 2 দিন ডুবায় রেখে তারপর এটাকে তুলে খড় বিছাই দিয়ে পানি ছিটে দিই। এর ফলে কি হয়, খড় সহ বীজগুলো ভিজতে থাকে, সোকিং হতে থাকে। তখন ওখানে অনেক সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো থাকে না, এটা আর কিছু না। ট্রিটমেন্টস উইথ গ্রোথ রেগুলেটরস এন্ড আদার কেমিক্যালস। গ্রোথ রেগুলেটর দেখা যাক কি হয়। এর আগে আমরা গ্রোথ রেগুলেটরের কথা পড়েছি। Endogenous dormancy may be due to presence of germination inhibitors. Endogenous dormancy যদি ইনহিবিটরের উপস্থিতির কারণে হয়, সেক্ষেত্রে কি হয়, অ্যাপ্লিকেশন অফ লো লেভেল অফ গ্রোথ রেগুলেটরস, অল্প পরিমাণে হলেও একটু গ্রোথ রেগুলেটর দিতে হবে, যেমন জিবরেলিনস, সাইটোকাইনিনস এন্ড ইথিলিন এটসেট্রা may break the seed dormancy. Endogenous dormancy caused by the germination inhibitors, in that case by the application of growth regulators even in very low level or minute level, it will help to break the seed dormancy. বোঝা গেল কিনা? যেমন এন্ডোজেনাস ডরমেন্সি কি কি প্রকার ভেদ আছে? এন্ডোজেনাস, ফিজিক্যাল, কেমিক্যাল আর হলো মেকানিক্যাল। এখন এই এন্ডোজেনাস যদি জার্মিনেশন ইনহিবিটরস মানে কেমিক্যালের মাধ্যমে হয়, সেক্ষেত্রে গ্রোথ রেগুলেটর দিলেই ভেঙে যাবে। এবং আদার কেমিক্যালস, যেমন অন্যান্য কেমিক্যালের মাধ্যমে মধ্যে পটাশিয়াম নাইট্রেট 0.2%, আর থায়োইউরিয়া, ইউরিয়া কিন্তু আবার থায়োইউরিয়া মানে পানি সহ 0.5 to 3% are widely used for breaking seed dormancy in oat, barley, tomato। এগুলোর ক্ষেত্রে পটাশিয়াম নাইট্রেট এবং থায়োইউরিয়া ব্যবহার করা হয়। তাহলে গ্রোথ রেগুলেটর গুলো কিভাবে কাজে লাগে আমরা বুঝলাম। কোন সময় কাজে লাগবে? যখন এটা গ্রোথ ইনহিবিটরের উপস্থিতির কারণে ডরমেন্সি তৈরি হবে, তখন কিছু গ্রোথ রেগুলেটর দিলাম। গ্রোথ রেগুলেটর এবং কেমিক্যাল যেগুলো আছে, পটাশিয়াম নাইট্রেট দিলাম, থায়োইউরিয়া দিলাম। এখন এখানে এবং আদার কেমিক্যাল বললাম কেন? ওই যে জিবরেলিন, সাইটোকাইনিন এগুলো তো আছেই, গ্রোথ রেগুলেটর এগুলো ব্যবহার করা যেতে পারে। স্যার অ্যাবসিসিক অ্যাসিড গ্রোথ রেগুলেটর নাকি ইনহিবিটর? তোমার কি মনে হয়? স্যার এটা ইনহিবিটর মনে হয়। ইনহিবিটর, তাহলে ইনহিবিটর। দেখি আমরা কোথায় অ্যাবসিসিক অ্যাসিডের কথা বলেছিলাম কিনা, দেখো তো কোথায় অ্যাবসিসিক অ্যাসিডের কথা বলেছি। স্যার কজেসে স্যার Plant organs synthesize some chemical compounds which are accumulated in the seeds at maturity. Plant organs synthesize some chemical compounds which are accumulated in the seeds at maturity, as for example abscisic acid, and these chemicals inhibit মানে কি বাধাগ্রস্ত করে। তাহলে abscisic acid কি হবে? সেই ইনহিবিটর। হ্যাঁ, বোঝা গেছে কিনা? তোমার উত্তর, প্রশ্নের উত্তর ক্লিয়ার?
ইয়েস স্যার। হ্যাঁ, তো তুমি একটু আপডেট হও, একটু লেট প্রশ্নগুলো কেমন হবে, অন্য একটা জায়গায় গেলে পিছনের প্রশ্ন না করে সময় মতো করতে হবে, অথবা সবগুলো লিখে রাখো একবারে শেষে করতে হবে। তাহলে ব্রেকডাউন মেকানিজম কি? স্ক্যারিফিকেশনের মধ্যে তিনটা, টেম্পারেচার ট্রিটমেন্ট, টেম্পারেচারের মধ্যে তিনটা, লাইট ট্রিটমেন্ট, আর ট্রিটমেন্টস উইথ গ্রোথ রেগুলেটরস এন্ড আদার কেমিক্যালস, সেখানে আমরা দেখলাম। এবার দেখো, এই যে এতক্ষণ আলোচনা করলাম জার্মিনেশন, ব্রেকসিড, ডরমেন্সি অফ জার্মিনেশন, কিভাবে জার্মিনেশন হবে, এটা একটা জার্মিনেশন মেকানিজম অথবা সিড ডরমেন্সি ব্রেকিং মেকানিজম। ঠিক আছে, তুমি দুই পাশে এটা ব্যাখ্যা করতে পারো। আফটার ওয়াটার ইজ ইমবাইবড, ইমবাইব মানে কি? ওয়াটার ইমবাইবেশন জার্মিনেশনের মেথড তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো বায়োলজির বইয়ের মধ্যে। ওয়াটার ইমবাইবেশন, পানি শোষণ, প্রথমে পানি শোষণ। The release of gibberellins from the embryo, embryo থেকে gibberellin রিলিজ করে, embryo signals the seeds to break dormancy and germinate. এটা কি প্রদান করে? যে সিগন্যাল প্রদান করে যে ডরমেন্সি করার দরকার নাই এবং জার্মিনেট করো। দেখো এই যে প্রথম ছবিটা দেখা যাচ্ছে, কি তোমরা দেখতে পাচ্ছ? তানবীর, নাহিদ, হাইজুর, জি স্যার। প্রথমে একটা ছবিতে দেখো সেখানে অটার আপটেক করছে, আর গাছের বিভিন্ন অংশ, এন্ডোস্পার্ম কোন অংশ, অ্যালিউরন লেয়ার কোন অংশটা দেখিয়েছি। নাম্বার 2 তে ছবিতে দেখো অটার যাওয়ার পরে, আফটার এ সিড ইমবাইবস ওয়াটার, the embryo releases gibberellin, GA, number 1 উপরে, as a signal to the alluvian layer পর্যন্ত একটা সিগন্যাল হিসেবে তাকে প্রদান করে। এটা কি? the thin outer layer of the endosperm. এখন পানি শোষণ করার পরে সে কি করে? এমব্রায়ো কে করে? এমব্রায়ো করে জিব্রেলিন GA এই অ্যাসিডটাকে রিলিজ করে, অ্যালিউরন লেয়ারে পাঠায়। অ্যালিউরন লেয়ার কোথায় আছে? এন্ডোস্পার্মের চারদিকে আছে। Number 2, the alluvian responds by synthesizing acid and secreting digestive enzymes. Alluvian layer তখন সে কি করে? সে উত্তর দেয় অথবা রেসপন্ড করে, প্রত্যুত্তর করে। সে সিনথেসাইজ করে এবং সিক্রেটিং করে ডাইজেস্টিভ এনজাইম। এখন ডাইজেস্টিভ এনজাইম সে তৈরি করলো এবং সিক্রেশন করলো। দ্যাট সেটা কি করে? হাইড্রোলাইজ স্টোরড নিউট্রিয়েন্টস ইন দ্য এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম কত বড়, এর মধ্যে যে স্টোরড নিউট্রিয়েন্ট থাকে সেগুলোকে হাইড্রোলাইজ মানে ভেঙে ফেলে এই পানির উপস্থিতিতে, এই জন্য হাইড্রোলাইজ। ওয়ান এক্সাম্পল ইজ অ্যামাইলেজ, হুইচ হাইড্রোলাইসিস স্টার্চ, যদি স্টার্চ থাকে তাহলে অ্যামাইলেজ তাকে ভেঙে ফেলে। এ সিমিলার এনজাইম ইন আওয়ার স্যালাইভা হেল্পস ইন ডাইজেস্টিং ব্রেড এন্ড আদার স্টার্চেবলস। দেখো এই সিমিলারলি আমাদের মুখের ভিতরে স্যালাইভা যখন নিঃসরিত হয়, এটা ব্রেড, রুটি অথবা আদার স্টার্চেবল যেগুলো আছে সেগুলোকে এই ডাইজেস্টিং এ সহায়তা করে। এরপর কি হয়? অ্যামাইলেজ, হ্যাঁ বলো। অ্যামাইলেজ স্যার স্টার্চকে ভেঙে ফেলে কি ম্যালটোজে রূপান্তরিত করে? অ্যামাইলেজ আই ডোন্ট নো স্যার, এর আগে টিচার বিক্রিয়া দিয়েছিলেন এইরকম। বিক্রিয়া কোথায় দিয়েছিলাম আমি জানি না, দেখি আগে। জার্মিনেশন। তাহলে দেখো অ্যামাইলেজ চলে আসলো, এই স্টার্চ ফুড চলে আসলো, সরি স্টার্চ ফুড ভেঙে ডাইজেস্টিং হয়ে অন্য কোনো প্রোডাক্ট তৈরি করবে। কি তৈরি করবে? sugars and other nutrients absorbed from the endosperm by the scutellum. এখন এই যে বিক্রিয়ার মাধ্যমে তৈরি হলো, অ্যালিউরন লেয়ার সিক্রেটিং করলো ডাইজেস্টিভ এনজাইম, যেটা এন্ডোস্পার্মের স্টোরড নিউট্রিয়েন্টকে হাইড্রোলাইজ পানির উপস্থিতিতে ভেঙে দিল। ফর এক্সাম্পল বললাম অ্যামাইলেজ, যেটা স্টার্চকে হাইড্রোলাইজ করে। হাইড্রোলাইজ বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়? সুগারস and other nutrients absorbed from the endosperm by the scutellum. স্কুটেলাম কোথায় আছে? দেখো এই যে মাঝখানে একটা লাইন বরাবর দেখা যাচ্ছে। এটা কি করে? এই যে এন্ডোস্পার্মের ভিতরে সুগার অথবা আদার নিউট্রিয়েন্ট থাকবে সেগুলোকে অ্যাবজর্ব করবে। স্কুটেলাম মানে কোটিলিডন আর কনজিউমড ডিউরিং গ্রোথ অফ দ্য এমব্রায়ো ইনটু এ সিডলিং। এখন এই স্কুটেলাম বলতে যেখানে কোটিলিডন আছে, সেটা সুগার অ্যাবজর্ব করে শক্তি সঞ্চয় করে তখন তাদের গ্রোথ বৃদ্ধি করবে। অফ দ্য এমব্রায়ো ভিতরে থাকে যেটা ইনটু সিডলিং, তখন এটা চারায় করে নিতে হবে। দেখো একদম লাস্টের ছবিটা ডান দিকে, সেটা উপরে শুট, নিচে রুট, পুরা প্লান্টটাকেই বলছি আমরা সিডলিং মানে চারা। তাহলে এটাকে আমরা দুইটা বলতেছি, একটা হলো যে জার্মিনেশন অথবা
ব্রেক সিড ডরমেন্সি টু জার্মিনেট। দুটা মেকানিজম হিসেবেই কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে। এখানে কোনো প্রশ্ন আছে কিনা বলো? ছবিটা আর এই যে উপরের লেখাটা 1 2 3 অল্প লেখা, কিন্তু তার মধ্যে অনেকগুলো কথাবার্তা আছে। ছবি উপরে লেখা 3টা, নিচে ছবি 4টা। প্রথম ছবিতে আমরা বুঝিয়েছি। স্যার আরেকবার একটু বলিয়েন এটা প্রসেসটা। হ্যাঁ, প্রসেস তোমরা একটু দেখো। শুরুতে 1 নাম্বার স্কুটেলাম মানে কটিলিডন। কটিলিডন মানে কি? কটিলিডন থেকেই তো পত্রপল্ল তৈরি হয় নাকি? আচ্ছা, এখন একটি বীজ আমরা খেয়াল করি প্রথম ছবিটা। সেখানে প্রথমেই ওয়াটার যদি ইমবাইব করে, তার মানে ডরমেন্সি তো ব্রেকডাউন হয়ে গেছে অলরেডি। মাউসের আচ্ছা, যাই হোক, তখন কি বিক্রিয়াগুলো ঘটে? পানি শোষণ করার পর এই যে এমব্রায়ো আছে, এমব্রায়োটা জিব্রেলিন রিলিজ করে অ্যালিউরিন লেয়ারে। অ্যালিউরিন লেয়ার কোথায় আছে? অ্যালিউরিন লেয়ার আছে এন্ডোস্পার্মের চারদিকে। ওই যে অ্যালিউরিন লেয়ার প্রথম ছবিতে আমরা দেখালাম। অ্যালিউরিন কি করে? তখন অ্যালিউরিন হলো রেসপন্ড করে, মানে প্রত্যুত্তর করে, মানে কার্যাবলী শুরু করে। সে সিনথেসাইজ করে এবং সিক্রেটিং করে ডাইজেস্টিভ এনজাইম, হজমকারী যে এনজাইমগুলো আছে অথবা বিক্রিয়া সম্পাদন করে যে এনজাইমগুলো, সেগুলো কিছু তৈরি করে। আর এগুলা কি করে? এই যে এন্ডোস্পার্মের ভিতরে যে স্টোরড নিউট্রিয়েন্টস অথবা খাবার আছে, সেগুলোকে হাইড্রোলাইজ করে ভেঙে দেয়। উদাহরণস্বরূপ বললাম যে অ্যামাইলেজ একটা ডাইজেস্টিভ এনজাইম। সেটা কি করে? স্টার্চ, এন্ডোস্পার্মের ভিতরে যে স্টার্চ থাকে আসলে, সেটাকে ভেঙে সুগার অথবা আদার নিউট্রিয়েন্টে পরিণত করে অথবা অন্যান্য জিনিসে পরিণত করে। এখন এই যে সুগার আসলো অথবা আদার নিউট্রিয়েন্ট আসলে যে রিলিজ হয়ে গেল, স্কুটেলাম কি করে? তখন এন্ডোস্পার্মের ভিতর থেকে সেগুলোকে আপটেক করে। আপটেক করার পর এই যে স্কুটেলাম, সেখানে তখন খাবার চলে আসে, তখন তারা শক্তি বৃদ্ধি পায়, খাবার পায়, তখন সেটা ফুলে ফেঁপে ওঠে। ফুলে ফেঁপে উঠে তারা শুট এবং রুট তৈরি করে অথবা চারা তৈরি করে। এই যে চারা তৈরি হয়, চারা তৈরি করে, এগুলো কিন্তু সিড কোটের ভিতরে ঘটছে। এখন যখন এই যে এন্ডোস্পার্ম, এই যে এখন যখন এই যে স্কুটেলাম খাবারগুলো গ্রহণ করে বৃদ্ধি প্রাপ্ত হয়, তখন কিন্তু এরা ভিতরে স্ফীত হয়, মানে সলিড হয়। সিড কোটটাকে ভিতর থেকে আউটার দিকে, মানে ইন্টারনাল টু আউট, ভিতর থেকে আউটের দিকে সিড কোটের উপরে প্রেসার ক্রিয়েট করে। এই সিড কোট তখন রাপচার হয়, চারা উৎপাদিত হয় বা বের হয়ে আসে, সিডলিং বের হয়ে আসে, যেটাকে আমরা স্প্রাউটিং বলি, অর্থাৎ জার্মিনেশন শুরু হয়ে গেল। ইজ ইট ওকে? ইয়েস স্যার। তোমরা এইটা আরো দেখতে পারো। এই দুটা কিন্তু একই। পরীক্ষা আসলে যে কোনো একটা পাইলে তোমরা দিবা, কিন্তু দুটা দেওয়ার দরকার নেই, কিন্তু একটু বোঝার চেষ্টা করো যে বিক্রিয়াগুলো কিভাবে ঘটে। দেখো ওই শুরুতে নিচে দেখো H2O লেখা আছে, দেখছো সবাই? H2O ইমবাইবেশন হয়ে কোথায় যায়? ভ্রূণের ভিতরে যায়। ভ্রূণের ভিতরে Ga3 অথবা জিব্রেলিন, এটা গিয়ে এন্ডোস্পার্ম অ্যালিউরিন লেয়ার যায়। সেখানে কিছু বিক্রিয়া ঘটে, যেমন দেখা যায় ডার্ক থেকে প্রিপার অ্যামাইনো অ্যাসিড, অ্যালিউরিন লেয়ারের স্টোরেজ প্রোটিন, তারপর এন্ডোস্পার্মের ভিতরে কি ঘটে? সিড কোট, বাইরে টেস্টা, এর ভিতরে ডিএনএ, আরএনএ, অ্যামাইলেজ, এগুলো সব রিলিজ হয়ে স্টার্চকে রিলিজ করে সুগার উৎপাদন করে। সুগারের ওখান থেকে এই সুগারটা চলে যায় ঠিক কোথায়? ওই যে জিএ আছে, এই যে ভ্রূণ, এই ভ্রূণের ওখানে চলে যায়। এখানে কি আছে? খাবার তৈরি হয়, গ্রোথ পয়েন্ট, এই যে এপিকোটাইল, রেডিকল, হ্যাঁ, কোটিলিডন বা স্কুটেলাম যেখানে আছে, এটাকে আমরা বলছি। সেখানে যে গ্রোথ পয়েন্ট আছে উপরের দিকে এপিকোটাল। এপিকোটাল মানে কি হবে? পত্রপল্লব রেডিকল মূলে পরিণত হবে, জার্মিনেশন শুরু হবে। তার মানে পানি থেকে শুরু করে নিয়ে আবার এই যে এপিকোটাল রেডিকলে ঘুরে আসছে। তোমরা একটু দেখো, এটা কে বুঝতে পারো নাই? স্যার পরীক্ষায় কি এটা বর্ণনা করতে হবে নাকি স্যার শুধু ব্লক ডায়াগ্রামটা দিলেই হবে? পরীক্ষা যদি ইলাস্ট্রেট বলি তাহলে তো কিছু লিখতে হবে, আর ছবি আঁকাইতে হবে। ছবি আঁকায় ছবিটা ব্যাখ্যা করতে হবে। আর যদি এটা দিয়ে দাও তাহলে আরো সহজ হয়ে গেল। জি স্যার। তাহলে এটা ছবি আঁকাইতে হবে, আবার এই যে 1 2 3 এখানে কি কি লেখা আছে লিখবা। আবার এটা এখানে কিন্তু বর্ণনা বলি না, এখানে শুধু ছবিটা, ওই বিক্রিয়াটা কিভাবে ঘটছে সেটা আমরা বললাম। এখানে শুধুমাত্র এই রিঅ্যাকশন গুলো দেখানোর মাধ্যমে, আর কিছু না। এখন দেখো ইতিপূর্বে আমরা বিভিন্ন সময় কজেস, ব্রেকডাউন ডরমেন্সির সময় আমরা বিভিন্ন কথা বলেছিলাম। শুধু পানি শোষণ করতে পারে না, জার্মিনেশন হয় না, ডরমেন্ট থাকে। এন্ড পানি শোষণ করতে পারে না বলে কেন হয় না, এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার। স্যার 660 ন্যানোমিটার এই জায়গাটা স্যার একটু 660 ন্যানোমিটার আলোর প্রয়োজন হয়। এটা একটা বিক্রিয়াতে কি পরিমাণ আলোর প্রয়োজন হয়, এখানে কি ঘটে?
660 ন্যানোমিটার ওয়েভলেন্থ। পি তে তো Right. প্রোটিন, আর আর এফ আর এগুলা মানে? PFR জি স্যার। এটা যে ইনফ্রারেড রেডিয়েশন বোঝায়, পি মানে এই সময় কি বোঝায় আমি জানি না, জাস্ট আলো থেকে, এই যে অন্ধকার থেকে আলোর যে উপস্থিতি, এটা কি বোঝানো হয়েছে আর কি? ফ্রিকোয়েন্সি স্যার। ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি রেডিয়েশন। ফ্রিকোয়েন্সি রেডিয়েশন এগুলোই বোঝায় আর কি। স্যার ডিএনএ থেকে স্ট্রাকচার স্যার ওই জায়গাটা একটু আরেকবার বললে ভালো হয়, মানে এই ভিতরে ডিএনএ হাইড্রোলাইসিস শুরু হয় মানে কি, নিউট্রন যাই থাক না কেন সবগুলো কিন্তু ভেঙে যাবে, আলটিমেটলি ডিএনএ কে এফেক্ট করবে। আসলে মূল কথা হলো কি, যে এই যে জিব্রেলিন অ্যাসিড যখন তোমার ইয়াতে চলে যাবে, এন্ডোস্পার্ম অথবা অ্যালিউরিন লেয়ারে চলে যাবে, তখন সে ডাইজেস্টিভ এনজাইম তৈরি হবে। ডাইজেস্টিভ এনজাইম বা স্যালিভেটরি লেভেল যাই হোক না কেন, এর ভিতরে কিন্তু ডিএনএ এর একটা উপস্থিতি থাকে। কারণ এটা যখন ব্রেকডাউন শুরু হয়, তখন ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে অ্যামিলেজ, মানে প্রথমত ক্ষুদ্র ক্ষুদ্র নিউট্রন গুলো জড়ো হতে হতে ডিএনএ পর্যন্ত যায়। কারণ এটা উল্টা রিয়াকশন করছে আর কি, মানে ডিএনএ ব্রেকডাউন, আরএনএ থেকে অ্যামিলেজ, অ্যামিলেজ থেকে স্টার্টস। এখন এখানে কি দরকার, এই যে অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকে, বাইরে থেকে যে অ্যালিউরিন লেয়ারে আছে, সেখানে স্টোরড প্রোটিন আছে, স্টোর প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড থেকে আসতেছে হলো এই ডিএনএ আরএনএ বিক্রিয়ার মাধ্যমে, এখানে অ্যামাইলেজ কাজ করে। অ্যামাইলেজ তখন কি করে, এই যে স্টার্চ, অ্যামাইলেজ থেকে কি স্টার্চ তৈরি হয় না, অ্যামাইলেজ গিয়ে স্টার্চ কে ভেঙে সুগার তৈরি করে, এটা দেখানো হয়েছে। বোঝা গেল কিনা? আচ্ছা স্যার। কারণ এই 3D গুলো তো দেখানো যায় না। তাহলে এখানে অ্যামাইনো আর বাইরে হলো যে সিল। আরএনএ থেকে আর যে বাম পাশে এটা দেখো, এপিকোটাল এবং রেডিকল যেখানে দেওয়া আছে, এখানে একটু মোটামুটি ধরো বাঁকা করে দেওয়া আছে, পুরোটাই এটা কি কালার, সবুজ কালার, হালকা সবুজ, লাইট গ্রিন কালার, এই পুরোটাকে কোটিলিডন বা স্কুটেলাম বলে। আর এখানে স্কুটেলামের ভিতরে এপিকোটাল আছে, রেডিকল আছে। এখন এরা যখন এই যে সুগার পায়, গ্রোথ পয়েন্টে সুগার গুলো চলে যায়, তখন এখানে খাবার চলে এদেরকে কি করে, বৃদ্ধি পেতে সাহায্য করে। যখন এরা বৃদ্ধি পায়, তখন এই যে সিড কোড বা টেস্টটা কে ভিতর থেকে বাইরের দিকে প্রেসার দিতে থাকে, দিলে সিড কোড ভেঙে যায়, ভেঙে গেলে তো মোটামুটি ধরো স্প্রাউটিং হয়ে গেল আর কি। এরপরেও তোমাদের অনেক প্রশ্ন থাকবে, তোমরা যেগুলো প্রশ্ন করো না, প্লিজ কন্টাক্ট উইথ মি ফর এনি টাইম, ঠিক আছে? দেখো তাহলে আমরা কি বললাম সিড ডরমেন্সির মধ্যে। ডরমেন্ট সিড কাকে বলে, সিড ডরমেন্সি কাকে বলে? কাইন্ডস অর টাইপস অফ ডরমেন্সি দুই ধরনের, এক্সোজেনাস, এন্ডোজেনাস। এক্সোজেনাস দুই ধরনের, ফিজিক্যাল ডরমেন্সি, মেকানিক্যাল ডরমেন্সি, কেমিক্যাল ডরমেন্সি। ফিজিক্যাল, কেমিক্যাল। এন্ডোজেনাস তিন ধরনের, ফিজিওলজিক্যাল, মরফোলজিক্যাল, কম্বাইন্ড, দুটো একসাথে যদি থাকে। ফিজিওলজিক্যাল কাকে বলে, একটু কনফিউজিং ওয়ার্ড আছে কিন্তু বারবার বলছিলাম। Physiological dormancy মাঝখানে দেখো, physiological dormancy is indicated when an increase in germination rate occurs after an application of gibberellic acid or after ripe in or dry storage. মানে physiological dormancy যখন হয়, তখন এই gibberellic acid দিতে হবে, এরপরে না জার্মিনেশন তৈরি হবে। মরফোলজিক্যাল ডরমেন্সি, কম্বাইন্ড ডরমেন্সি। তারপরে ইম্পর্টেন্স অফ সিড ডরমেন্সি, প্লান্ট সার্ভাইভালের জন্য। তারপর এডিশনাল টাইম ফর ডিসপারসাল and to avoid unfavorable environmental conditions. And causes of dormancy এর মধ্যে আছে seed coats being impermeable to water, impermeable to oxygen, hard seed coat, rudimentary embryo and dormant embryo. Synthesis and accumulation of germination inhibitors, breakdown methods অথবা mechanism এর মধ্যে আছে scarification। scarification বলতে ফিজিক্যাল, কেমিক্যাল যে কোনো একটি ট্রিটমেন্ট কে বোঝায়। এর মধ্যে আবার তিনটা আছে, স্যান্ডপেপার আছে, কম্পিটিটিভ রিমুভার আছে এবং সালফিউরিক অ্যাসিডের সলিউশন ইউজ বা অ্যাপ্লিকেশন আছে। টেম্পারেচার ট্রিটমেন্টের আছে, যখন এমব্রায়ো ফ্যাক্টরের মধ্যে আসে 0 থেকে 5 ডিগ্রি, 3 থেকে 10 দিন। কতগুলো আছে ব্রিফ 40 থেকে 50 দিন। আর আছে হলো সিড লেগুমস এর ক্ষেত্রে হট ওয়াটার ট্রিটমেন্ট। লাইট ট্রিটমেন্টের ক্ষেত্রে অন্ধকারে থাকলে আলোতে নিয়ে আসতে হবে একটি নির্দিষ্ট পিরিয়ডের জন্য। গ্রোথ রেগুলেটরস, কতগুলো যদি ইনহিবিটর থাকে তাহলে গ্রোথ রেগুলেটর দিতে হবে, সেখানে কিছু উদাহরণ দেওয়া আছে। আর এই যে মেকানিজম ইলাস্ট্রেশন করেছি, সেখানে চিত্র সহ, ইলাস্ট্রেশন মানে সচিত্র বর্ণনা। এখানে কিছু ঘটনা আছে, যদিও একদম রিয়াকশন বাই রিয়াকশন তোমাদের বোঝানো হলো না, কিন্তু ফিজিওলজিক্যালি ভাবে কি ঘটে সেটা তোমাদেরকে দেখানো হলো, এবং আরো একটি রিয়াকশনের মাধ্যমে তোমাদেরকে এটা ক্লিয়ার করে দেওয়া হলো। ইজ ইট ওকে? জি স্যার। স্যার এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে? এখানে বহু ধরনের প্রশ্ন আসতে পারে। তুমি ব্রিফলি ডিসক্রাইব দ্য methods or means of seed breaking or seed dormancy breaking mechanisms, অথবা briefly describe the causes, অথবা basically the types। এটা তো একদম খুবই সিস্টেমেটিক ওয়েতে তৈরি করা। দেখো আমি মোটামুটি তথ্যগুলো কিন্তু এনেছি, আমি কিন্তু এই যে কিওয়ার্ড দিয়ে তোমাদেরকে বুঝাইনি, মোটামুটি লাইন বাই একটু লাইন নিয়ে এসেছি, যাতে তোমরা এই লাইনটা পড়লেও ক্লিয়ার হয়ে যায় আর কি।
বুঝতে সুবিধা হয়, কথাগুলো ধরতে সুবিধা হয়। ঠিক আছে? অথবা ইলাস্ট্রেশন আসতে পারে, ইলাস্ট্রেশন হলে এই চিত্রটা দিবা অথবা এটা দিয়ে ব্যাখ্যা করবা। ইলাস্ট্রেশন মানে সচিত্র, মানে একটা চিত্র থাকবে আর ব্যাখ্যা থাকবে। ওকে? জি স্যার। স্যার চিত্র তৈরি করে একটা দিলেই হবে না? দেখো এই যে ব্রেকডাউন মেকানিজম কিভাবে তৈরি হয়, ডান পাশে এবং বাম পাশে চিত্রটা দেখো। এই যে লে ডাউন খাবার সংগ্রহ করে রুট কিভাবে বের হচ্ছে এবং শুট কিভাবে বের হচ্ছে। এখানে একটা ছিল সিড ডরমেন্সির, কিন্তু এটা তোমরা তো দেখতে পাও না, আমি তো এটা ভিডিও তো আর দেখাতে পারি না। ভিডিও কি দেখা যায়? না স্যার। না স্যার। ভিডিও দেখা যায় না, আসলে আমি দেখতে পাই, ক্লাস হলে দেখানো যেত, কিন্তু তোমাদের এই যে ইয়াতে মাধ্যমে আমি দেখাইতে পারি না। আমার মনে হয় অন্য কোনো সিস্টেম আছে ভিডিও দেখানোর জন্য, এই মুহূর্তে আমার জানা নাই। স্যার স্লাইড শেয়ার অফ করে আলাদা করে স্যার ভিডিও শেয়ার করতে পারেন এই লিংকটা দিয়ে। আচ্ছা, এটা এখন আর দেখানো মনে হয় সম্ভব হচ্ছে না। আমি তোমাদের যদি ক্লাস যখন ফিজিক্যালি শুরু হয় তাহলে দেখাবো, আর না হলে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও আমার কাছ থেকে ভিডিওটা নিয়ে যাও, নিয়ে সবাইকে দিও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন তোমাদেরকে আমি স্যার চিত্র চাইলে তো যে কোনো একটা দিলেই হবে না? চিত্র চাইলে যে কোনো একটা দিবা, যে কোনো একটা। আচ্ছা, তোমাদের দাঁড়াও 1 মিনিট। এখানে স্টপ শেয়ারিং দিলাম আমি অন্য কাছে যাওয়ার জন্য। এখানে আমার সাথে কানেক্টেড আছে সৌরভ পাল, ঠিক আছে, ফেসবুকে। আমি তোমাকে এখানে দিয়ে দিলাম, তোমাকে আমি একটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে ডেস্কটপ। সিড ডরমেন্সি যেটা পড়ালাম আমি তোমাদেরকে, সেটা হ্যান্ড আউট দিয়ে দিলাম। তুমি দেখো তো সৌরভ পাল তোমার ফেসবুকে ফাইলটা পাইছো কিনা, ইনবক্সে। সৌরভ পাল চেক করো। জি স্যার, আছে স্যার। হ্যাঁ, তুমি তাহলে সবাইকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। আর এখন বিষয় হলো যে তোমাদের সাথে কিন্তু আমার আর ক্লাস নেই, আগামী ক্লাস, পরের যে ক্লাস সেটা নিবে আমাদের শফিক স্যার, ঠিক আছে? শফিক স্যার তোমাদের, শফিক স্যারের সাথে তোমরা একটু যোগাযোগ করো আগের দিন অ্যাটলিস্ট। ওকে ওকে স্যার। আচ্ছা, দেখি তোমাদের অ্যাটেন্ডেন্সের কি অবস্থা, কি করছো? কই অ্যাটেন্ডেন্স বানাই তোমরা? স্যার দিছি স্যার। স্যার সাবমিট হয়েছে তো? স্যার সাবমিট করছি। আচ্ছা, বুঝতে পারছি আসছে, একটু ফ্রেশ দিয়েছিলাম তো আসছে। তো এখন বিষয় হলো যে তোমরা এটাতে দিয়েছো, আজকে তো ওই কাজ কেউ করো নাই, আবার এ সেকশন, বি সেকশন, ডি সেকশন, নাম দাম সব লিখে কমপ্লিট। এই যে একজন তা করছেই, 70 আইডি কার্ড, 370, 19। এই যে তোমাদের বলি, তোমরা কি বুঝতে পারো না নাকি? এই যে ডি সেকশন লিখছো, এটা তো অ্যাবসেন্ট হয়ে যাবে, এটা আমার কিছু করার নাই। তারপর 304 আবার লিখছে ডি। তোমার ডি সেকশন আইডি দেখে তো আমি বুঝতে পারবো সে কোন সেকশনে যাবে। Okay, see you next time. Hope to see you next time. 251 জন প্রেজেন্ট। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।